হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় একটি গল্প, রামমোহন রয় অর রামমোহন রয়। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাস, সেখানে রামমোহন রয় অর্থাৎ স্পেলিংটা সেকেন্ড যে নামটা দেওয়া রয়েছে রামমোহন রয়, এটা দেওয়া আছে। কিন্তু ওনার অনেক লেখায়, অনেক রচনাতে বা অনেক লেখায়, অনেক বইয়েতে রামমোহন রয়ও থাকে। তো দু রকমের স্পেলিং থাকে। তো যাই হোক, আমরা আমাদের ইউনিভার্সিটিতে যেটা দিয়েছে সেটাই ফলো করবো। সেকেন্ড যেটা রয়েছে রামমোহন রয় বাই রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই রচনা পড়ার আগে আমাদের রাজা রামমোহন রায় সম্বন্ধে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ জানতে হবে, তা না হলে আমরা কিন্তু রচনাটা বুঝতে পারবো না। এটা একটা এসে, একটা রচনা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কিন্তু এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। তো আমরা জেনে নেব রাজা রামমোহন রায়ের জন্ম তারিখ 22 মে 1772 সাল। ভারতের পশ্চিমবাংলায় উনি জন্মেছিলেন, আর ওনার মৃত্যু হয়েছিল 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে। 61 বছর বয়সে ওনার মৃত্যু হয়। আচ্ছা, আদার্স নেম, ওনার আর কি কি নাম ছিল? ওনার নাম রামমোহন রায়, কিন্তু ওনাকে রাজা রামমোহন রায় বলা হতো। এছাড়া আর কি কি নাম ছিল, যেমন হেরাল্ড অফ নিউ এজ, নূতন যুগের আহ্বায়ক, বা ফাদার অফ ইন্ডিয়ান রিনেসা, ভারতীয় নবজাগরণের জনক, এইসব নামেও ওনাকে অভিহিত করা হতো। অকুপেশন, ওনার পেশা কি ছিল? না, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মার, উনি সমাজ সংস্কারক ছিলেন এবং ধর্ম সংস্কারক। ধর্মের মধ্যে যেসব ভুল রীতিনীতি ঢুকে পড়েছিল সেগুলোরও উনি স- সংস্কার করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। এবং উনি ছিলেন একজন অথর। নোন ফর, উনি পরিচিত বেঙ্গল রিনেসা, বাংলায় নবজাগরণ, ব্রাহ্ম সভা। তাছাড়া ওনার সোশ্যাল পলিটিক্যাল আর রিফর্মস অর্থাৎ সামাজিক এবং এমনকি রাজনৈতিক সংস্কারও করেছিলেন। তো সমাজ সংস্কার মেনলি করেছিলেন। উনি এমন একটা সময়ে জন্মেছিলেন যখন ভারতীয় সমাজ অনেকটা পিছিয়ে, কুসংস্কারের মধ্যে তারা ডুবে আছে। আর এই সময়ে উনি ছিলেন, ওনার চিন্তাধারা ছিল খুবই আধুনিক। তো উনি যা বলতেন সেগুলো তখনকার মানুষ সাধারণভাবে নিত না, যার ফলে ওনাকে অনেক বিদ্রোহের, অনেক প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছিল। আর সবচাইতে বেশি ওনাকে সম্মুখীন হতে হয়েছিল বিদ্রোহের বা প্রতিবাদের, যখন উনি সতীদাহ প্রথা উচ্ছেদ করার চেষ্টা করলেন। একটু আমাদের জানতে হবে লর্ড উইলিয়াম বেন্টিং সম্বন্ধে। যদি আমরা সতীদাহ প্রথা এবং রাজা রামমোহন রায় সম্বন্ধে আলোচনা করি, তো লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 1828 সালে উনি ভারতের গভর্নর জেনারেল হন, এবং 1829 সালে সতীদাহ প্রথা আইনতভাবে নিষিদ্ধ করা হয়। তো এই আইনতভাবে এটাকে নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কিন্তু এই বেন্টিং এর এই আইন পাশের পেছনে ভূমিকা ছিল রাজা রামমোহন রয়ের। ইট ওয়াজ ডিউ টু দ্য এফার্ট অফ রাজা রামমোহন রয় that Lord William Bentinck abolished such a system in 1829 by declaring it an offence. এই সতীদাহকে অফেন্স হিসেবে গ্রহণ করা হয়েছিল। তো কে ভূমিকা নিয়েছিলেন? রাজা রামমোহন রায়। আর আইনটাকে পাশ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন। তো রামমোহন রায়ের প্রচেষ্টার ফলে এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় আইন পাশ হয়। তো সতীদাহ প্রথা, যারা তোমরা জানো, অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। সতীদাহ প্রথা হচ্ছে, বা আমাদের বাংলার সমাজে একটা নিয়ম ছিল যে কোনো পুরুষ যদি মারা যান এবং তিনি যদি বিবাহিত হন, তো তার জীবিত স্ত্রী যিনি থাকবেন, তাকে জীবিত অবস্থায় তার স্বামীর চিতায় তাকে জ্বালিয়ে দেওয়া হবে। তো এই ছিল একটা প্রথা, যেটা খুবই অমানবিক প্রথা। রাজা রামমোহন রায় এর ঘোর প্রতিবাদ করেছিলেন, ঘোর বিরোধিতা করেছিলেন, এবং উনি আইনও পাশ করেছিলেন যাতে এই প্রথাটাকে রোখা যায়। এবং এটা করতে গিয়ে ওনাকে অনেক আম, প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া উনি আরো অনেক সমাজে যেসব কুসংস্কার চলছিল সেগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ করেছিলেন। সোশ্যাল এভিলস, কি কি সোশ্যাল এভিলের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন? তো সবার আগে রয়েছে সাটি, মানে সতীদাহ প্রথা। তারপর রয়েছে পলিগ্যামি, বহু বিবাহ। চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। আর ফিমেল ইনফ্যান্টিসাইড, কন্যা সন্তান ভ্রূণ হত্যা। এইসব কুসংস্কারগুলো, এইসব খারাপ প্রথাগুলো সমাজে তখন চলছিল, আর উনি এগুলোর প্রতিবাদ করেছিলেন।
তো এই রাজা রামমোহন রয় সম্বন্ধে ওনার 100তম মৃত্যু বার্ষিকীতে একটি বক্তৃতা রেখেছিলেন এবং সেই বক্তৃতাকে উপলক্ষ করে একটি রচনাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রচনা আমরা পড়ব। তো সেটা পড়ার আগে আমাদের একটু বুঝতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কি আলোচনা করছেন এই রচনায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনায় বলছেন যে রাজা রামমোহন রয় আহ, খুবই আধুনিক মানুষ ছিলেন, ওনার চিন্তাধারা ছিল খুবই আধুনিক। অর্থাৎ উনি যে সময় জন্মেছিলেন সেই সময় ওনার দেশের মানুষ আধুনিক ছিল না, যার ফলে তারা ওনার চিন্তাধারা, ওনার ভাবধারা, ওনার কথাগুলোকে তারা বুঝতে পারেননি, তারা সঠিক মূল্য দিতে পারেননি। কিন্তু ওনার মৃত্যুর 100 বছর পরে আমাদের দায়িত্ব, ওনার বক্তৃতায় উনি বলেছিলেন বা লিখেছেন যে আমাদের দায়িত্ব যারা আমরা এখন রয়েছি, যে রাজা রামমোহন রায়কে সঠিক মূল্য দেওয়া, তার তার কাজে তার অবদানের সঠিক মূল্য দেওয়া, এবং আমাদের দায়িত্ব সেই ধারাটাকে বজায় রাখা। ভারতের হৃত গৌরবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজা রামমোহন রায় যে ভূমিকা নিয়েছিলেন সেটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এবার আমরা পড়ব সরাসরি রচনাটি। হ্যাঁ, তার আগে বলে দিই, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের জনক, আর পিভোটাল ফিগার ইন ইন্ডিয়াস রেনেসাঁ, ভারতের নবজাগরণের কেন্দ্রীয় পুরুষ বা কেন্দ্রীয় বিন্দু ছিলেন রাজা রামমোহন রায়। অর্থাৎ ভারতে আধুনিকতার, আধুনিক যুগের শুরু করেছিলেন, সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। এবার আমরা পড়ব টেক্সট। দেখো, ফার্স্ট লেখা রয়েছে, ইট টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড and appreciate any rare personality. It takes time, সময় লাগে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, এবং প্রশংসা করতে বা মূল্য দিতে, মূল্যায়ন করতে এবং মান্যতা দিতে, এনি রেয়ার পার্সোনালিটি, যে কোনো রেয়ার পার্সোনালিটিকে। রেয়ার মানে বিরল, যা খুব কম হয়। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। হু কামস অ্যাট অ্যান এজ, যিনি আসেন, আসেন মানে জন্মান, এমন একটা যুগে, when his country has lost, যখন তার দেশ has lost মানে হারিয়েছে, itself, নিজেকে। অর্থাৎ উনি এমন একটা সময়ে জন্মান যখন তার দেশবাসী বা তার দেশটা নিজেকেই হারিয়ে দিয়েছে। অ্যান্ড কন্ট্রাডিক্টস, এবং তারা প্রশ্ন করছে, তারা বিতর্ক করছে, তর্ক করছে, ইটস ওন ম্যাজেস্টি, এর নিজের সৌন্দর্যকে নিয়ে। এখানে ম্যাজেস্টি মানে সৌন্দর্য চাইতে বেশি বোঝাচ্ছে গৌরব, নিজের গৌরবকে নিয়ে। তাহলে সমস্ত সেন্টেন্সটার অর্থ যদি আমরা বাংলায় সহজে বুঝি, এর অর্থ হচ্ছে যে কোনো বিরল ব্যক্তিত্বকে বুঝতে গেলে এবং তাকে সঠিক তার মূল্য দিতে গেলে সময় লেগে যায়। এবং বিশেষ করে এমন ব্যক্তিত্ব, যেমন এখানে রাজা রামমোহন রায় সম্বন্ধে বলা হয়েছে, যিনি জন্মান এমন একটা যে যুগে তার দেশ নিজেকেই হারিয়ে ফেলেছে। কারণ কি, ভারতবর্ষ উনি জন্মেছিলেন, আর ভারতবর্ষ সেই সময় ছিল ব্রিটিশ শাসনের আন্ডারে, তখন ব্রিটিশ রুল চলছিল, তখন ভারতীয়রা পরাধীন এবং ব্রিটিশদের পদদলিত। তো সেই সময় ভারত দেশটা নিজেকেই হারিয়ে ফেলেছিল, যে নিজেকেই দেশ বলে তার মনে হচ্ছিল না ভারতের জনগণ নিজেদেরকে একটা দেশের নাগরিক বলে ঠিক বুঝতে পারছিল না, তারা নিজেদেরকে কৃতদাস বা ব্রিটিশদের দাস মতো ভাবতে শুরু করেছিল। এবং কন্ট্রাডিক্ট ইটস ওন ম্যাজেস্টি, কন্ট্রাডিক্ট মানে প্রশ্ন করছিল, তারা বিতর্ক করছিল, তারা মানতে চাইছিল না যে আমাদের কোনো ম্যাজেস্টি ছিল। অর্থাৎ রাজা রামমোহন রায় বলেছিলেন যে ভারত একটা গৌরবময় দেশ ছিল এবং সেই গৌরবকে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য, আমাদের কাজ। কিন্তু তখনকার মানুষ সেটা মানতেই চাইছিল না। হিজ ভয়েস সাউন্ডস, তার কণ্ঠস্বর, হিজ ভয়েস সাউন্ডস পেইনফুলি ডিসকর্ডেন্ট, তার কণ্ঠস্বর বা তার আওয়াজ তখন মনে হচ্ছিল ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট মানে বেসুরা, শুনতে সামঞ্জস্যহীন, ইনকম্প্যাটিবল, আর পেইনফুলি, কষ্টদায়ক। মানে তার কথাগুলো তখন দেশবাসীর শুনতে অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাদের মনে হচ্ছিল বেসুরা কথা বলছে, বাজে কথা বলছে, আবোল তাবোল কথা বলছে। অনলি বিকজ, কারণটা হচ্ছে, দ্য পিপল হ্যাভ অ্যালাউড দ্য স্ট্রিং অফ দেয়ার ওন ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং মানে সুতা, দড়ি, ফিতা, এখানে তার বোঝাচ্ছে। আর ওন ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কোনো বাদ্যযন্ত্র, তানপুরা হতে পারে, তারপর ওই বীণা হতে পারে, গিটার হতে পারে। তো তখনকার দিনে আমাদের দেশের বাদ্যযন্ত্র যদি বলো, বীণা ইত্যাদি, তো এই বা সিতার, এটি যে তার, তো নিজের তার টু স্ল্যাকেন মানে ঢিলা হয়ে যাওয়া, লুজ হয়ে যাওয়া, তো নিজের বাদ্যযন্ত্রের তারকে লুজ হতে দিয়েছে। তাই ফেল টু মেক দেম হারমোনাইজ, তাই তারা ফেল টু মেক দেম হারমোনাইজ উইথ দ্য মিউজিক অফ ট্রুথ, তাই সত্যের গানের সুরে তারা গান গাইতে পারছে না।
উইচ ওয়ান্স অরিজিনেটেড, যেটা একসময় হয়েছিল ইন দ্য সাবলাইম হাইট অফ দেয়ার নেচার, অর্থাৎ অতীতের এক সময় সাবলাইম হাইট অফ নেচার, অর্থাৎ খুব উচ্চ খুব উৎকৃষ্ট মানের সত্যের দিকে আমরা ছিলাম। কিন্তু যে সময়ে রামমোহন রায় এলেন সেই সময় মানুষ বেসুরা হয়ে গেছে, আর সেই যাদের নিজের বাদ্যযন্ত্রই বেসুরা, তাদের কাছে রামমোহন রায়ের সুরগুলো বেসুরা মনে হচ্ছিল, অর্থাৎ রামমোহন রায়ের যে কথা সেগুলো ডিসকর্ডেন্ট মনে হচ্ছিল। এখানে একটা রূপকের আকারে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চাইছেন, তাহলে উনি যে বাদ্যযন্ত্র তার বেসুরা এই যে কথাগুলো বলতে চাইছেন, এটা যদি সহজ ভাষায় আমরা বুঝি, এর অর্থ হচ্ছে যে দেশের মানুষ নিজের বাদ্যযন্ত্রের তার খারাপ করে ফেলেছে, লুজ করে ফেলেছে, যার ফলে বেসুরা গান তৈরি করছে, সেটাকেই তারা সুরেলা গান ভাবছে। আর যখন রাজা রামমোহন রায় সুরেলা গান গাইছে, তার মানে যখন সত্য কথা বলছে, আধুনিক কথা বলছে, সঠিক কথা বলছে, ধর্মশাস্ত্র থেকে সঠিক নিয়মগুলোকে বার করে করে যুক্তি দিচ্ছে যে সতীদাহ প্রথা ভালো নয় বা বাল্য বিবাহ ঠিক নয়, আহ, এরকম সব ধর্ম থেকে যেগুলো যখন উনি যুক্তি দিচ্ছে যে ধর্মে কোথাও নেই যে সতীদাহ প্রথা করতে হবে, অল্প বয়স্ক মেয়েদেরকে জীবন্ত জ্বালিয়ে দিতে হবে, অল্প বয়স্ক মেয়েদেরকে ওই যে কুলীন প্রথা ছিল, আহ, সে কুলীন বংশে বিয়ে দিতে হবে, সে যতই বৃদ্ধ হোক না কেন, পাত্র পাত্রী অল্প বয়স্ক, এরকম একটা প্রথা ছিল, কুলীন প্রথা। হুম? তো এইগুলো উনি যখন খণ্ডন করতেন, যখন উনি প্রতিবাদ করতেন যে এগুলো উচিত নয়, তখন দেশবাসীর কাছে, দেশবাসী বলতে কারা, যারা ধর্মের যারা ঠিকাদার ছিল, ধর্মের ঠিকাদার মানে কারা, পুরোহিতরা, ইত্যাদি ব্যক্তিরা, তখনকার অনেক জমিদার ছিল, যারা যারা পুরোহিতরা একসঙ্গে একটা গ্রুপ ছিল, তো তারা চাইতেন যে যা চলছে চলুক। যখন রামমোহন রায় এগুলোকে বারণ করছিলেন, তখন রামমোহন রায়ের কথাটা তাদের কাছে মনে হচ্ছিল ডিসকর্ডান্ট, মানে ডিসকর্ডেন্ট মানে হচ্ছে ইনকম্প্যাটিবল, সামঞ্জস্যহীন। তাই এই যে বাদ্যযন্ত্র বলতে এই একটা রূপক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে বোঝাতে চাইছে। তারপর যেটা রয়েছে, রামমোহন রয় ওয়াজ ওয়ান সাচ এ ম্যান, রামমোহন রয় ওয়াজ ওয়ান সাচ এ ম্যান, রামমোহন রায় ছিলেন এমনই এক ব্যক্তি, হু হ্যাড বিন রুডলি রিজেক্টেড, যাকে মুখের উপর, রুডলি মানে মুখের উপর বোঝাচ্ছে, রিজেক্টেড করেছিল তার দেশের লোকজন, তার দেশের মানুষেরা, উইচ রিফিউজ টু বি রিমাইন্ডেড, যারা চায়নি যে তাদের রিমাইন্ড করে দেওয়া হোক, তাদের মনে করে দেওয়া হোক, অফ দ্য রেসপন্সিবিলিটি, সেই দায়িত্বের কথা, অফ ইটস গ্রেট ইনহেরিটেন্স, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসের কথা। ইনহেরিটেন্স মানে যা আমরা পেয়ে থাকি, যা আমাদের প্রজন্ম আমাদের দিয়ে যান। while clinging with desperate infatuation to its degeneracy, দেশবাসী ক্লিঙ্গিং করছে, ক্লিঙ্গিং মানে আঁকড়ে রয়েছে, কাকে আঁকড়ে রয়েছে, ইনফ্যাচুয়েশনকে। ইনফ্যাচুয়েশন মানে সাময়িক আকর্ষণ, কোনো জিনিসের প্রতি অল্প দিনের আকর্ষণ, যেটা কিছুদিন পর যে আকর্ষণ কমে যায়, টেম্পোরাল লাভ, টেম্পোরারি কোনো জিনিসকে পছন্দ করা। তো ডিজেনারেসি, ডিজেনারেসি মানে অবনতি, তো দেশ অবনতির দিকে, আর সেই অবনতি অবস্থাটাকে তার সঙ্গে আঁকড়ে রয়েছে দেশের মানুষ, এবং তারা রিমাইন্ডেড হতে চাইছে না। রিমাইন্ডেড মানে মনে করিয়ে দেওয়া, তাদেরকে মনে করিয়ে দিলে তারা সেটা শুনতে চাইছে না। কি শুনতে চাইছে না? দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব, অফ ইটস গ্রেট ইনহেরিটেন্স, যে আমরা একটা গৌরবময় দেশের জনসংখ্যা, আমরা জনগণ, যে দেশের একসময় গৌরব ছিল, সেই ঋত গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে। এই কথা যখন মনে করিয়ে দিচ্ছিলেন রাজা রামমোহন রায়, তখন তারা রাজা রামমোহন রায়কে রিজেক্ট করছিল রুডলি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, but the occasion was urgent and therefore his appearance, but the occasion was urgent, কিন্তু তিনি যখন জন্মেছিলেন, তার জন্মানোর ওকেশনটা, সময়টা ছিল সত্যি খুব আর্জেন্ট, অর্থাৎ সেই সময় ওনার সত্যি জন্মানোর প্রয়োজন ছিল। সমাজের যা অবস্থা, সেই সময় ওনার মতো সমাজ সংস্কারকের প্রয়োজন ছিল। and therefore his appearance in the midst of an angry annoyance, ওনার আবির্ভাব ইন দ্য মিডিস্ট মানে মাঝে, কিসের মাঝে? অ্যাংরি অ্যানয়েন্স, ক্রুদ্ধ জ্বালাতন, অ্যানয়েন্স মানে যন্ত্রণা, জ্বালাতন, ওয়াজ ইনএভিটেবল। তাহলে এখানে অ্যাংরি অ্যানয়েন্স মানে আসলে যেটা বোঝাচ্ছে যে তখন দেশ পরাধীন, একটা ইংরেজদের সঙ্গে লড়াই চলছে, সংগ্রাম চলছে, এই একটা পরিস্থিতি। আবার দেশে কুসংস্কার চলছে, আর কুসংস্কারের বিরুদ্ধে কিছু বললে সেখানে তখনকার পুরোহিতরা, জমিদাররা, তারাও অ্যানয়েন্স হয়ে যাচ্ছে, তারা বিরক্ত হয়ে যাচ্ছে, এবং বিরক্ত হয়ে গিয়ে তারা অ্যাংরি হয়ে যাচ্ছে, তারা রেগে যাচ্ছে রামমোহন রায়ের উপর, তারা প্রতিবাদ শুরু করে দিচ্ছে। তো এইরকম একটা
সময়ে যখন ডামাডোল চলছে, যখন সবকিছু অসুবিধার মধ্যে রয়েছে, তো ওনার জন্ম হওয়াটা ইনএভিটেবল, মানে অপরিহার্য ছিল। ওনার জন্মের প্রয়োজন ছিল। সমাজে যখনই কোনো কিছু, সমাজ যখন অবক্ষয়ের পথে যায়, তখন সেই সমাজকে বাঁচাতে কেউ না কেউ, কোনো মনীষী, কোনো মহাপুরুষ আসেন। তো ওনারও আসাটা ইনএভিটেবল ছিল। ইনএভিটেবল মানে অপরিহার্য ছিল। এই কথাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চাইছেন। হি কেম টু রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ অফ সিজন। উনি এসেছিলেন সিজনের, ঋতুর পরিবর্তন করতে। ঋতু মানে এখানে শীত গ্রীষ্ম এই ঋতু বোঝাচ্ছে না, মানে ঋতু মানে সময়ের পরিবর্তন, মানুষের যে একটা যুগের পরিবর্তন, মানুষের চিন্তাধারার পরিবর্তন। উইচ মাস্ট ফলো দ্য লং ইন্ডিজেন্স অফ ড্রট, যেটা হওয়ার প্রয়োজন ছিল লম্বা ড্রটের পর। ড্রট মানে হচ্ছে খরা, বৃষ্টি না হওয়া। আর ইন্ডিজেন্স মানে হচ্ছে অভাব, বৃষ্টির অভাবের ফলে যে খরা হয়েছিল। ইন্ডিজেন্স অফ ড্রট মানে বৃষ্টির মানে খরা, খরার ফলে যে অনাবৃষ্টি, ফলে যে খরা, অর্থাৎ তখন যে একটা খরা চলছিল। অ্যান্ড ব্রিং দ্য ওয়েলথ অফ শাওয়ার, আর উনি এনেছিলেন কি, ব্রিং মানে এনেছিলেন ওয়েলথ অফ শাওয়ার। শাওয়ার মানে বৃষ্টি, আর ওয়েলথ মানে সম্পদ, বৃষ্টির সম্পদ এনে দিয়েছিলেন। অর্থাৎ আহ, খরার জন্য অভাব চলছিল সমাজে, আর উনি বৃষ্টির সম্পদ এনে দিয়েছিলেন। which inspires in the heart of a parched up barrenness a magnificence of life, এবং যেটা যেটা দিয়ে উনি ইন্সপায়ার করে দিয়েছিলেন কি না, পার্চড আপ ব্যারেননেস। পার্চড আপ মানে শুকিয়ে যাওয়া, ব্যারেননেস মানে হচ্ছে বন্ধ্যাত্ব, অর্থাৎ কোনো ফসল না হওয়া। এখানে বন্ধা ফসল না বলে বোঝাচ্ছে সমাজের চিন্তাধারার ব্যারেননেস। মানুষের চিন্তাধারার জগতে একটা চিন্তার জগতে যেন শুকিয়ে গিয়েছিল, তো সেটাকে উনি ম্যাগনিফিসেন্স অফ লাইফ আবার জীবন্ত করে তোলার চেষ্টা করেছিলেন। অর্থাৎ উনি সমাজের অবক্ষয়ের দিকে, সমাজ যখন খরার মতো অবস্থা, অবক্ষয়ের দিকে শুকিয়ে যাচ্ছে, সেই শুকানোর সময় উনি যেন বৃষ্টি ধারায় এনে সেই সমাজকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। এটাই এখানে বোঝানো হয়েছে। ইট সিমস লাইক আ বিউইল্ডারিং সারপ্রাইজ। ইট সিমস লাইক, যেন মনে হচ্ছে যে আ বিউইল্ডারিং সারপ্রাইজ, এটা একটা হতবুদ্ধিকর, বিউইল্ডারিং মানে কনফিউজিং, হতবুদ্ধিকর সারপ্রাইজ। সাচ আ শিফটিং অফ সিন, যে এরকম একটা সিনের পরিবর্তন, ওনার আগের যুগে যা চলছিল আর উনি যে পরিবর্তন আনলেন, এই যে সিনের পরিবর্তন। অ্যান্ড ইটস ফুলনেস অফ মিনিং, এবং এর যে ফুলনেস অফ মিনিং, এর যে অর্থ, অর্থাৎ উনি যে পরিবর্তন করলেন যুগের, এর যে অর্থ, ওয়েট টু বি আনফোল্ডেড, এটাকে আনফোল্ডেড করার জন্য সময় লাগবে। অর্থাৎ উনি যে যুগের পরিবর্তন এনে দিয়েছেন, সেটা মানুষের বুঝতে সময় লাগবে। আনফোল্ডেড মানে হচ্ছে বুঝতে পারা, বোঝাচ্ছে এখানে। টিল দ্য হারভেস্ট, যতক্ষণ না ফসল, রাইপেন্স, যতক্ষণ না ফসল পাকে, অ্যান্ড দ্য রিপার্স নো লঙ্গার হেজিটেট, এবং যতক্ষণ না ফসল যারা রিপ করে, যারা ফসল কাটে, তাদের চাষি, যতক্ষণ না হেজিটেট করে টু অ্যাকনলেজ ইট, যতক্ষণ না ওটাকে গ্রহণ করতে তারা দ্বিধাবোধ না করে। তো এখানেও যে কথাগুলো লেখা আছে, যদি সহজ ভাষায় বলি, তো বলা হচ্ছে যে এটা একটা অবাক্যর অবাক্যর বিষয়, একটা একটা সারপ্রাইজিং বিষয়, যে উনি যে যুগের পরিবর্তন করেছিলেন, কিন্তু তখন ওনার এই যুগের পরিবর্তন বোঝা ততক্ষণ যাবে না যতক্ষণ না এর ফসল পাওয়া যাবে। অর্থাৎ উনি যখন বেঁচে ছিলেন তখন উনি পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু এর ফসলটা পাওয়া যাবে ওনার মৃত্যুর অনেক পরে। পরবর্তীকালের মানুষেরা এর ফসলটা পাবে, এর ফলটা পাবে, এবং তখন তারা রিয়েলাইজ করবে, তখন তারা হেজিটেট করবে না অ্যাকনলেজ করতে। অ্যাকনলেজ মানে স্বীকার করা, তারা স্বীকার করবে যে হ্যাঁ, রাজা রামমোহন রায় যুগের পরিবর্তন করেছিলেন। অর্থাৎ উনি ওনার জীবিত অবস্থায় এর ফল পাবেন না, এর ফল পাওয়া যাবে ওনার মৃত্যুর পর। পরবর্তী প্রজন্ম যখন ফসল দেখতে পাবে, যা তারা যখন হারভেস্ট করতে পারবে, যখন ফসল পাকবে, অর্থাৎ যখন তার নেওয়া পদক্ষেপগুলো, কুসংস্কার মুক্ত সমাজ গড়ার তার যে লক্ষ্য, সেগুলো যখন পূরণ হবে অনেক পরে, তখন মানুষ তাকে অ্যাকনলেজ করবে বা স্বীকার করবে। রামমোহন কেম টু হিজ কান্ট্রিমেন অ্যাজ অ্যান আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট। রামমোহন রায় তার দেশবাসীর কাছে এসেছিলেন আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট। ওয়েলকাম মানে যাকে মানুষ স্বাগত জানায়, কিন্তু উনি এসেছেন আনওয়েলকাম, ওনাকে মানুষ স্বাগত জানায়নি। ওনার মতো পরিবর্তন, ওনার যে পরিবর্তন আনতে চেয়েছিলেন, মানুষ সেগুলো চায়নি। ওনার আশাটা যেন অ্যাক্সিডেন্ট। স্টুপেন্ডাসলি আউট অফ প্রপোর্শন টু হিজ সারাউন্ডিংস, ওনার যে সারাউন্ডিং, ওনার যে পারিপার্শ্বিক সমাজ ছিল, মানুষ ছিল, তাদের তাদের থেকে উনি প্রপোর্শনের দিক দিয়ে, অনুপাতের দিক দিয়ে স্টুপেন্ডাসলি আউট, উনি মানে সম্পূর্ণ আলাদা ছিলেন, অনেক বড় ছিলেন। অর্থাৎ ওনার সমাজের থেকে, ওনার পারিপার্শ্বিক
পরিস্থিতির থেকে উনি অনেক বড় ছিলেন। ওনার আশাটা ছিল অ্যাক্সিডেন্টাল এবং আনওয়েলকাম, সমাজ ওনাকে চায়নি। And yet he was the man for whom our history has been watching through the night. And yet he was the man. এবং তিনি ছিলেন সেই ব্যক্তি for whom our history has been watching through the night. The man who was to represent his life, the complete significance of the spirit and mission of the land to which he belonged to. মিশন অফ দ্য ল্যান্ড টু উইচ হি বিলং টু, অর্থাৎ যে দেশের সঙ্গে উনি যুক্ত, সেই দেশের জন্য উনি যা করেছিলেন এবং যা ইতিহাস গড়ে দিয়েছিলেন সেটা বোঝার মতো সেই সময়কার সমাজের মানুষের ক্ষমতা ছিল না। ইট ওয়াজ আ লোনলি লাইফ, বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস দ্য নোবেল পাথ সিকার্স হু প্রিসিডেড হিম ইন ইন্ডিয়া। ইট ওয়াজ আ লোনলি লাইফ, উনি যখন ছিলেন তখন উনি একা ছিলেন, বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস, কমরেডস মানে সঙ্গী বা সাথী, দ্য নোবেল পাথ সিকার্স হু প্রিসিডেড হিম ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে, যারা ভারতে ওনার আগে এসেছিলেন। প্রিসিডেড মানে যারা আগে আসে, ওনার মতো নোবেল পাথ সিকার, ওনার মতো মহাপুরুষ যারাও সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, যারা ওনার আগে এসেছিলেন। হুজ কারেজ ওয়াজ সুপ্রিম ইন দেয়ার অ্যাডভেঞ্চার অফ ট্রুথ, যাদের সাহসও ছিল সুপ্রিম, যারাও সত্যের খোঁজে, যারাও সমাজকে পরিবর্তন করার খোঁজে অনেক কিছু করেছিলেন। এখানে সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে, যেমন গুরু নানক, কবির, দাদু, এইসব ব্যক্তিদের কথা বলা হয়েছে যে যারা ওনার আগে জন্মেছিলেন এবং ওনারাও এনার মতো চেয়েছিলেন যে একটা সংঘবদ্ধ সমাজ থাকুক, কালচারে সংস্কৃতিতে একটা মিল ঘটুক, একটা ঐক্য ঘটুক, সেই কথা এখানে বলা হয়েছে। It is a matter of infinite wonder that at an obscure age of narrow provincialism, Ram Mohan should be able to bring as a gift to his people who did not understand him the mind that in its generous sympathy and understanding comprehend the best aspiration of the East and the West. সেন্টেন্সটা বেশ বড়, এটা বুঝতে গেলে আমরা পাঠে পাঠে দেখবো। তাহলে কি বলা হচ্ছে, ইট ইজ আ ম্যাটার অফ ইনফিনাইট ওয়ান্ডার, এটা একটা অবাককর বিষয় যে দ্যাট অ্যাট অ্যান অবসিকিউর এজ অফ ন্যারো প্রভিন্সিয়ালিজম রামমোহন রায় শুড বি এবল টু ব্রিং, যে রামমোহন রায় যে যুগে তার দেশবাসীর জন্য একটা গিফট এনেছিলেন। গিফটটা কি পরে বলছি, যে তখন যুগটা ছিল অবসিকিউর এজ, মানে অস্পষ্ট মানে কুসংস্কারের দ্বারা জর্জরিত। তো সেই সময়ে রামমোহন রায়ের মতো একজন ব্যক্তি শুড বি এবল টু ব্রিং, আনতে সমর্থ হবেন অ্যাজ এ গিফট টু হিজ পিপল, তার দেশের মানুষের কাছে একটা গিফট নিয়ে আসবেন, যে মানুষেরা বুঝতে পারতেন না তাকে, যারা তাকে বুঝতেন না তাদের জন্য তিনি একটা উপহার এনেছিলেন। কি উপহার? তো উপহারটা হচ্ছে দ্য মাইন্ড দ্যাট ইন ইটস জেনারেস সিম্প্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেন্ডেড দ্য বেস্ট অ্যাসপিরেশনস অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। উনি একটা মন এনেছিলেন, মন মানে ওনার নিজের মন মানে এখানে ওনার চিন্তাধারাকে বুঝিয়েছে। জেনারেস সিম্প্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেন্ডেড দ্য বেস্ট, সিম্প্যাথি মানে সহানুভূতি বোঝায়, আর আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেন্ড দ্য বেস্ট অ্যাসপিরেশনস অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ইস্ট মানে পূর্ব দিকের দেশগুলো, আর ওয়েস্ট মানে পশ্চিম দিকের দেশগুলো। তার মানে পূর্ব এবং পশ্চিমের যে কালচার, এই দুটি কালচারের মধ্যে যেগুলো বেস্ট অ্যাসপিরেশন, অর্থাৎ যেগুলো বেস্ট আর কি, সেইগুলোকে উনি বুঝেছিলেন। এবং এটা জেনারেস সিম্প্যাথি বলতে বুঝিয়েছে এখানে যে অন্য কালচারের, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের প্রতি ওনার সিম্প্যাথি ছিল। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি মানে এখানে কি বোঝাচ্ছে, যে ঘৃণা নয়, যে অন্য কালচারকে ঘৃণা করা, নিজের কালচারকে প্রশংসা করা, এটা উনি করতেন না। উনি বলতে চাচ্ছেন যে ইস্ট আর ওয়েস্ট দুটো কালচারের মধ্যে ভালো জিনিসগুলোকে এক জায়গায় করে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ইউনিয়ন তৈরি করতে হবে। তো এই গিফট উনি দিয়েছিলেন ওনার দেশবাসীকে এমন একটা সময়ে, যে সময় ওনার দেশবাসী ছিল কুসংস্কারে অস্পষ্ট হয়ে আছে এবং ওনাকেই তারা মানতে চাইছিল না। তো তাদের সেই দেশবাসীর কাছে উনি গিফট হিসাবে এনে দিয়েছিলেন একটা চিন্তাধারা। কি চিন্তাধারা? না, ইস্ট এবং ওয়েস্ট, পূর্ব দিকের দেশ এবং পশ্চিম দিকের দেশ, এইসব দেশের যে কালচার, সেই কালচারের মধ্যে একটা মিলন থাকা উচিত, ভালো জিনিসগুলোকে নেওয়া উচিত।
দ্য মাইন্ড দ্যাট ওপেন টু ইটসেলফ দ্য কনফ্লুয়েন্স অফ কালচার। হ্যাঁ, ওনার মন, যে মন দিয়ে উনি চেয়েছিলেন যে একটা কনফ্লুয়েন্স অফ কালচার তৈরি করবেন, অর্থাৎ কালচারের কনফ্লুয়েন্স, কনফ্লুয়েন্স মানে বোঝাচ্ছে এখানে মিশ্রণ বা মিলন, বিভিন্ন কালচারের মিলন, অন উইচ হ্যাভ এভার কাম সেলিং গ্রেট ইপক্স অফ সিভিলাইজেশন, যার দ্বারা এসেছে ইপক অফ সিভিলাইজেশন, সভ্যতার যুগ। ইপক মানে সময়, আর সিভিলাইজেশন মানে সভ্যতা। অর্থাৎ এই যে যুগে যুগে নানা রকম সভ্যতা গড়ে উঠেছে, এই সভ্যতার মধ্যে বিভিন্ন সভ্যতা থেকে আমরা ভালো জিনিসগুলোকে নেব, নিয়ে আমাদের সভ্যতা গড়ে তুলব। অর্থাৎ একটা সভ্যতা গড়ে উঠতে গেলে শুধু তার নিজের সভ্যতা নয়, অন্য সভ্যতা থেকেও ভালো জিনিসগুলোকে নেওয়া উচিত। তো রাজা রামমোহন রায় যেটা বারবার বলতেন যে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও সেই একই চিন্তাধারার ব্যক্তি ছিলেন, যে আমাদের কালচারকে আমরা ভালোবাসবো কিন্তু অন্যের কালচারকে ঘৃণা করব না, বিশেষ করে অন্যের কালচারে সবকিছুকে ঘৃণা করব না, যেটা ভুল ভুল, কিন্তু যেটা ঠিক সেটাকে আমরা গ্রহণ করব। ইস্ট এবং ওয়েস্টের মধ্যে একটা কনফ্লুয়েন্স অফ কালচার উনি চেয়েছিলেন, কিন্তু ওনার দেশবাসী তখন এর জন্য প্রস্তুত ছিল না। তারা ইংরেজ, খারাপ ইংরেজরা আমাদের উপর রাজত্ব করছে, তারা খারাপ, তাদের কিছুই নেব না, কিন্তু ইংরেজদের কালচারে যে কিছু ভালো জিনিস ছিল সেটা নেওয়া যায়, আর আমাদের কালচারের মধ্যে কিছু খারাপ জিনিস রয়েছে সেটা বর্জন করতে হবে, যেমন সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, এইগুলোতেও তখন দেশবাসী রাজি ছিল না। তাই উনি, ওনার কথাগুলো দেশবাসীর কাছে তখন ডিসকর্ডেন্ট এই জন্য মনে হতো। The vision of the modern age with its multitude of claims. The vision of the modern age with its multitude of claims and activities shone clear before his mind's eye. ওনার মনের চোখে উনি দেখে নিয়েছিলেন, অনেক আগেই উনি বুঝে গিয়েছিলেন যে মডার্ন এজ কেমন হওয়া উচিত। and it was he who truly introduced it to his country. এবং উনি এই মডার্ন এজ এর সূচনা করেছিলেন ভারতে। বিফোর দ্যাট এজ ইটসেলফ কমপ্লিটলি ফাউন্ড ইটস ওন মাইন্ড। মডার্ন এজ নিজেই পুরোপুরিভাবে যখন নিজেকে অভিব্যক্ত করলো না, তার আগেই উনি বুঝে নিয়েছিলেন যে মডার্ন এজ কেমন হতে পারে। অর্থাৎ ভারতের সত্যিকারের মডার্ন এজ আসার আগেই উনি কল্পনা করে নিয়েছিলেন যে মডার্ন এজ কেমন হওয়া উচিত। উই ইন ইন্ডিয়া হ্যাভ ওকেশনস টু ব্লেম আওয়ার ডেস্টিনি। আমাদের ভারতবর্ষে আমাদের প্রয়োজন, অনেক সময় পরিস্থিতি এমন হয় যে আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করি। ব্লেম মানে দোষারোপ করা, ডেস্টিনি মানে ভাগ্য। উই হ্যাভ রিজনস টু ডিপ্লোর আওয়ার পাস্ট। আমাদের কারণ রয়েছে আমাদের অতীত সম্বন্ধে আক্ষেপ করা। ডিপ্লোর মানে এখানে দুঃখ প্রকাশ বা আক্ষেপ বোঝাচ্ছে। অ্যান্ড ডেসপেয়ার অফ আওয়ার ফিউচার। আর ডেসপেয়ার মানে হতাশ হওয়ারও কারণ রয়েছে আমাদের ফিউচার সম্বন্ধে। বাট অ্যাট দ্য সেম টাইম, আবার একই সময়ে উই হ্যাভ দ্য রাইট টু হোপ। আমাদের আশা রাখারও একটা অধিকার রয়েছে ফর দ্য বেস্ট, যে আমরা বেস্ট হতে পারবো, এই আশাটাও রাখতে পারি। when we know that, যখন আমরা জানতে পারছি যে রামমোহন হ্যাজ বিন বর্ন টু আস, যে আমাদের দেশে রামমোহন জন্মেছিলেন, তখন আমাদের মনে একটা আশা রাখারও অধিকার রয়েছে যে আমরা বেস্ট হতে পারবো। such a marvelous fact has to be fully realized by us through a series of years. আমাদের এই বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে, আমাদের বুঝতে হবে, একটা মার্ভেলাস ফ্যাক্ট, একটা বিস্ময়কর ঘটনা যে রামমোহন আমাদের মধ্যে জন্মেছিলেন। ইয়ার্স অ্যান্ড গ্রেট as is the glory that it carries in itself. Great will be our shame in proportion if we fail in the least to offer him our best recognition. Great will be our shame, আমাদের কাছে এটা খুব লজ্জার বিষয় হবে, in proportion if we fail in the least to offer him our best recognition. আমরা যদি তাকে রিকগনাইজ না করতে, রিকগনাইজ মানে মান্যতা দেওয়া, আমরা যদি তাকে চিনতে না পারি, তাকে মান্যতা না দিতে পারি, আমরা যদি তাকে মান্যতা দিতে ফেল হয়ে যাই, তাহলে এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় হবে। ইভেন আফটার আ সেঞ্চুরি অফ হিজ ডেথ, তার মৃত্যুর 100 বছর পরও যদি আমরা তাকে গুরুত্ব না দিই, তাকে মান্যতা না দিই, আমাদের কাছে এটা একটা লজ্জার বিষয় হবে। লেট আস বি ওয়ার্দি টু উইন হিম বাই আওয়ার ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড হিম। চলো আমরা যোগ্য হই টু ওন হিম, আমরা যেন তাকে নিজের করে নিতে পারি, বাই ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড হিম, তাকে যেন আমরা বুঝতে পারি, অ্যান্ড উইলিংনেস টু ডেডিকেট টু হিম প্রাউড হোমেজ, এবং আমরা স্বইচ্ছার সঙ্গে ডেডিকেট করি তাকে আমাদের হোমেজ, হোমেজ মানে শ্রদ্ধা, হোমেজ অফ গ্র্যাটিটিউড, আমরা কৃতজ্ঞতার সঙ্গে তাকে শ্রদ্ধা জানাই। ফর এ লং টাইম উই হ্যাভ কেপ্ট হিম অ্যালুফ ফ্রম আস। দীর্ঘদিন আমরা তাকে আমাদের থেকে আলুফ করে রেখেছি। আলুফ মানে দূরে করে রাখা।
অ্যাজ অ্যালিন, অ্যালিন মানে অপরিচিত করে রেখেছি, অ্যান্ড দাস প্রুভড আওয়ারসেলভস স্মল, আমি এইভাবে আমরা নিজেদেরকে ছোট করে রেখেছি। বাট দ্য অপরচুনিটি হ্যাজ কাম টুডে, কিন্তু আজ একটা অপরচুনিটি এসেছে, আজ একটা সুযোগ এসেছে, when we can show that the country that produces great messengers of truth, আমরা আমাদের কাছে একটা সময় এসেছে এটা দেখানোর যে যে দেশ প্রডিউস করেছে, দিয়েছে গ্রেট মেসেঞ্জার্স অফ ট্রুথ, সত্যের মেসেঞ্জারকে, নোজ হাউ গ্রেটলি টু রিসিভ দেম, সেই দেশ জানে কিভাবে তাদেরকে গ্রহণ করতে হয়, এরকম মেসেঞ্জারদের কিভাবে সম্মান দিতে হয়। এই হচ্ছে আমাদের এসে বিশ্বভারতী নিউজ, মার্চ 1933 সালে বিশ্বভারতী নিউজে এটি প্রকাশিত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।